ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা সেট সাজেশন থেকে দুইটা ইম্পর্টেন্ট কবিতার সকল রকমের প্রশ্ন আমরা শেষ করার চেষ্টা করব। তো প্রথম কবিতা হচ্ছে লন্ডন 1802। এই কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তৎকালীন লন্ডনের যে সামাজিক, শিক্ষাগত, ধর্মীয়, হ্যাঁ, অথবা যে চলমান রাজতন্ত্রের যে কুরাপশন, এই কুরাপশনের উপর তিনি কথা বলেছেন। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সনেট। আমরা সনেট কী জিনিস সেটা আমরা গত ক্লাসে কথা বলেছি। তো সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা। 14 লাইনের কবিতা, এটা দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। বলো দেখি, সনেটকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে যে ভাগ করা হয়, দুই ভাগের নাম কি বলো দেখি ইংলিশে, কে বলতে পারবা? অক্টেভ এন্ড সেস্টেট। অক্টেভ মানে কি? মানে এখানে 8টা লাইন থাকে। আচ্ছা, প্রথমের না শেষের? যে কোনো শুরুর দিকের 8টা লাইন। শুরুর 8 লাইন। ও, হ্যাঁ, গুড। প্রথমের শুরুর যে 8 লাইন একে বলা হয় অক্টেভ, আর পরেরটা শেষের। যাই হোক, তাহলে আমি তোমাদেরকে কবিতা সম্বন্ধে একটু কথা বলি, তারপর আমরা এটার প্রশ্নগুলোর দিকে আমরা জলদি মুভ অন করব। তো এই কবিতা আমরা বলেছি যে 14 লাইনের একটা কবিতা, প্রথমের 8 লাইন, পরের 6 লাইন। তো ইন দ্য ফার্স্ট 8 লাইন অফ দিস পোয়েম, দ্য পোয়েট হ্যাজ গিভেন এ মিজারেবল পিকচার। তৎকালীন যে লন্ডনের, আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করো, এরপরে রেকর্ড ক্লাসে এক আধবার শুনে নিবা, তাহলে এই কবিতা একদম তোমাদের ঝরঝরা হয়ে যাবে। তো ইন দ্য ফার্স্ট 8 লাইন্স দ্য পোয়েট হ্যাজ গিভেন এ ভেরি মিজারেবল, খুব খারাপ একটা পিকচার অফ লন্ডন ইন 1802, and this situation was totally different from the time of জন মিল্টন। মানে জন মিল্টনের সময়ে লন্ডনের অথবা ইংল্যান্ডের যে অবস্থা ছিল, বর্তমান অবস্থাতে একদম টোটালি ডিফারেন্ট। সমাজ থেকে শুরু করে তোমার রাজতন্ত্র থেকে শুরু করে ধর্মীয় ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু একদম টোটালি কোলাপস করেছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ সেইং দ্যাট মিল্টন শুড বি হেয়ার ইন দিস ক্রুশিয়াল টাইম। এই যে বর্তমানে যে একটা খারাপ সময় যে যাচ্ছে, তিনি একটা জায়গাতে তিনি বলেছেন, এই যে দেখো, যে মিল্টন, দাউ শুডেস্ট বি লিভিং হেয়ার অ্যাট দিস আওয়ার, এই সময় তোমার এখানে থাকা উচিত। কেন? শি ইজ এ ফ্যান অফ স্ট্র্যাগনেন্ট ওয়াটার। এখানে শি বলতে এই লন্ডনকে বোঝানো হচ্ছে, এবং স্ট্র্যাগনেন্ট ওয়াটার শব্দের অর্থ হচ্ছে একদম বদ্ধ একটা জলাশয়, বদ্ধ নালা, বদ্ধ একটা মানে কোনো একটা জায়গায় যদি বদ্ধ পানি থাকে, সেটা কি হয়, আস্তে 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 ওখানে পচে গলা একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। তো রাইট অ্যাট দ্যাট টাইম লন্ডনের অবস্থাটা ওই রকম হয়ে গিয়েছিল। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই দ্য পয়েট ইজ সেইং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ সেইং দ্যাট মিউটাল শুড বি হেয়ার ইন দিস ক্রুশিয়াল টাইম। ওকে, তারপর তিনি কি বলছেন? দ্য পোয়েট ওয়ান্টস দ্য গাইডেন্স অফ মিল্টন ইন দিস মিজারেবল কন্ডিশন অফ লন্ডন। And now these days London has become a pond of stagnant water, যেটা তোমাদেরকে বললাম যে একদম বদ্ধ জলাশয়ের মতো একটা বদ্ধ একদম জলাশয়ের মতো হয়ে গেছে বর্তমানে লন্ডন। অ্যান্ড ইন এভরি স্পেয়ার অফ দ্য সোসাইটি, সমাজের প্রত্যেকটা ধাপে উই ক্যান সি করাপশন এভরিওয়্যার। দের ইজ করাপশন ইন রিলিজিয়ন, দের ইজ করাপশন ইন সোলজার্স, দের ইজ করাপশন ইজ অলসো দেয়ার ইন লিটারেচার, ইন ফ্যামিলি, অ্যান্ড ইন ফ্যামিলি ইউ সি দ্যাট ইন প্রিভিয়াস টাইম মানুষের মধ্যে যে একটা বন্ড ছিল, ওয়ান কাইন্ড অফ লাভ, ওয়ান কাইন্ড অফ বন্ড, দ্যাট কাইন্ড অফ বন্ড ইজ মিসিং রাইট নাও। সো দ্যাটস ওয়াই এই পরিবারের মধ্যেও যে একটা করাপশন ঢুকে গেছে। কেবল একটা কথা বললাম যে লিটারেচারের মধ্যে করাপশন আবার কিভাবে হয়? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা বললো যে লিটারেচারের মধ্যে করাপশন, এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? দেখো, যে তৎকালীন লিডারেরা
এই রাইটার যারা আছে, তৎকালীন যে রাইটারগুলা, এদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করেছিল যে তারা শুধুমাত্র যে তৎকালীন যে লিডার আছে, তৎকালীন সমসাময়িক যে সমাজ ব্যবস্থা আছে, এটা তারা গুণগান করতো, এক প্রকার চাপে পড়ে বলতে পারো অথবা টাকার লোভে বলতে পারো। দ্যাটস ওয়াই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ সেইং দ্যাট লিটারেচার হ্যাজ অলসো বিন করাপ্টেড। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। Okay, and one more important thing is that the economical condition is also vanished. Previous economical condition, আগেকার যে একটা অর্থ প্রতিপত্তি যে একটা অবস্থা ছিল, এটাও কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো দ্য পোয়েট ইজ রিকোয়েস্টিং জন মিল্টন টু কাম ব্যাক এগেইন, আরেকবার তুমি ফিরে আসো। হি ইজ অলসো সেইং দ্যাট কাম টু আস, আমাদের কাছে ফিরে আসো, অ্যান্ড রাইজ আস ফ্রম দিস প্রেজেন্ট কন্ডিশন অফ দিস হেল, এ বর্তমানে যে একটা কন্ডিশন, এখান থেকে আমাদেরকে তুলে ধরো এবং তুমি আমাদেরকে শিখাও যে জীবন কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে বাঁচতে হয়। হ্যাঁ, কারণ এখানে বলা হচ্ছে, দেখো যে এই লাইনটাতে, যে দাউ দাই সোল ওয়াজ লাইক এ স্টার অ্যান্ড ডুয়েলিং অ্যাপার্ট, দাউ হ্যাডেস্ট এ ভয়েস উইথ সাউন্ড ওয়াজ লাইক দ্য সি, এবং তোমার যেই ভয়েস, তুমি ছিলে একদম একটা তারার মতো, যেটা পার্শ্ববর্তী যে অন্যান্য যে তারা, তাদের থেকে তুমি ডিফারেন্ট ছিলা। দ্যাটস ওয়াই দ্য পয়েট ইজ সেইং দ্যাট তুমি আমাদেরকে এখন ইয়ে করো, আমাদেরকে এখন তুমি গাইড করো। এরপরে যদি আমরা সেস্টেটের দিকে আসি, ইন দ্য লাস্ট 6 লাইন্স দ্য পয়েট হ্যাজ গিভেন দ্য কোয়ালিটি অফ জন মিল্টন। এই যে তিনি তারার মতো ছিলেন, তার কণ্ঠ ছিল সাগরের মতো, হ্যাঁ, তিনি পিওর ছিলেন হেভেনের মতো, হেভেন যেরকম পিওর, সেরকম তিনি পিওর ছিলেন। সো দ্য সোল অফ জন মিল্টন ওয়াজ লাইক এ স্টার, ইউ সি, অ্যান্ড হুইচ ওয়াজ ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস, অ্যান্ড হি অলওয়েজ স্টিক টু হিজ ডিসিশন। তিনি কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তের উপর তিনি অনড় থাকেন, পরিস্থিতি বলো অথবা কারোর চাপে বলো, তিনি কিন্তু তার ডিসিশন থেকে কখনো সরতেন না। তো এই ক্যারেক্টারিস্টিক্সটা তার মধ্যে ছিল। অ্যান্ড হি ওয়াজ এ ব্রেভ পারসন, হি ওয়াজ এ চ্যাম্পিয়ন অফ ট্রুথ উইথ এ স্ট্রং ভয়েস, হিজ ভয়েস ওয়াজ লাইক দ্য সি, ইউ সি। And he also had an exceptional personality. He was as pure as the sky, or you can say as pure as the heaven. Heaven বলতে এখানে স্বর্গও বোঝাচ্ছে, আবার আকাশের মতো বোঝাচ্ছে, ঠিক আছে? And he was majestic and free from all kind of corruption. You can see that he always spoke the truth, but his life was very ordinary one. তার জীবন যদি আমরা দেখি, তো তার জীবনটা কিন্তু জন মিল্টনের জীবনটা অনেক অর্ডিনারি ছিল। হি ওয়াজ ভেরি পায়াস অ্যান্ড এ রিলিজিয়াস পারসন। তিনি কিন্তু একজন খুব রিলিজিয়াস একজন রিলিজিয়াস পারসন তিনি ছিলেন। অ্যান্ড এভরি ওয়ান ইউজ টু রেসপেক্ট হিম, এভরি ওয়ান ইউজ টু লাইক হিম। তো এই কারণে যে তার মধ্যে এ সকল ইউসি এই এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিগুলোর জন্য, এবং তার সময়ে তিনি যেভাবে তার পরিবেশের সাথে ডিল করেছেন, দ্যাটস ওয়াই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ সেইং দ্যাট প্লিজ কাম টু আস ওয়ান্স এগেন, আরেকবারের জন্য তুমি ফিরে আসো এবং আমাদেরকে একটা রাস্তা তুমি দেখাও, ঠিক আছে? তো শর্টলি এইটাই ছিল আমাদের কবিতা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি কিছু কিছু প্রত্যেকটা লাইনের শেষে কিছু অ্যালফাবেট লিখে দিছি, এ বি সি ডি এরকম করে, ঠিক আছে? তো এটার মানে কি? এটা হচ্ছে এক ধরনের একটা পেত্রাকান সনেট। সনেটের মধ্যে তো ভাগ আছে, গতদিন ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেত্রাকান সনেট, অ্যান্ড দ্য রাইম স্কিম, এখানে এই কবিতার জন্য রাইম স্কিমটা গুরুত্বপূর্ণ না, মানে স্পেশালি রাইম স্কিমের উপর কোনো প্রশ্ন সেট সাজেশনে দেওয়া হয় নাই। তারপরে আমি তোমাদেরকে এই 1 নাম্বার প্রশ্নে বিষয়টা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই যে রাইম স্কিম একটা কবিতার তোমরা কিভাবে বের করবা। রাইম স্কিম বের করার জন্য প্রত্যেকটা কবিতার লাস্টের লাইনের দিকে তোমরা লক্ষ্য করবা, ঠিক আছে? দেখো এখানে প্রথম লাইনের লাস্টের ওয়ার্ডটা কি দেওয়া আছে, দেখো তো দেখি, আওয়ার। আওয়ার উচ্চারণটা মাথায় রাখো, আওয়ার। দ্বিতীয় লাইনটা লক্ষ্য করো, লেখা আছে ফেন। এখন তুমি এখন নিজেকে প্রশ্ন করো তো দেখি যে আওয়ার অ্যান্ড ফেন, এই দুইটার মধ্যে কোনো উচ্চারণগত কোনো মিল তোমার কাছে মনে হচ্ছে? আওয়ার ফেন না,
এখানে কোনো উচ্চারণগত মিল নাই, তাহলে প্রথমটাকে আমরা এ ধরব, পরেরটাতে যেহেতু কোনো উচ্চারণগত মিল নাই, পরেরটাকে আমরা পরের অ্যালফাবেট দিয়ে প্রকাশ করব। তাহলে পরের অ্যালফাবেট কি আছে? বি। তারপরের ওয়ার্ডটার কাছে আমরা আসি, পেন। এটা কি আগেকার যে এ এবং বি দেখলাম, কারোর সাথে কি উচ্চারণ মিলতেছে? হ্যাঁ মিলতেছে। কার সাথে? পেন ফেন, পেন ফেন। তাহলে আমরা যেহেতু ফেনকে বি ধরছি, তার সাথে যেহেতু পরেরটার উচ্চারণ মিলছে, তখন আমরা এইটাকেও বি ধরবো আমরা এখানে। তাহলে এ বি বি। এখন পরেরটায় আমরা আসি, বোয়ার, আওয়ার, আওয়ার বোয়ার। তাহলে যেহেতু প্রথম লাইনের সাথে শেষের লাইনের আমরা উচ্চারণগত একটা মিল পাচ্ছি, তাহলে আমরা প্রথম লাইনকে আমরা কি ধরেছি? এ ধরেছি। পরের লাইনকে আমরা কি ধরবো? তাহলে চতুর্থ লাইনকে আমরা কি ধরবো? চতুর্থ লাইনকেও আমাদেরকে এ ধরতে হবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের প্রথম 4 লাইনে আমরা রাইম স্কিম বের করলাম। পরের লাইনগুলোতে আমরা এখন আসি। তারপরে কি আছে? ডোয়ার, আওয়ার, বোয়ার, ডোয়ার। So here we also can trace a kind of similarity of rhyme. কার সাথে? প্রথম লাইনের সাথে আমরা, অথবা চতুর্থ লাইনের সাথে আমরা একটা সিমিলারিটি লক্ষ্য করছি। তাহলে চতুর্থ লাইনে আমরা কি দিয়েছিলাম? এ দিয়েছি। তাহলে এই লাইনে আমরা কি দিব? এটাকেও আমরা এ ধরব। তারপরেরটাতে আসি, তো কি আছে? ম্যান আছে। উপরের কোনো লাইনের সাথে মিল পাচ্ছি আমরা? বিতে কি আছে? ফেন আছে। তারপরে কি আছে? পেন আছে। তারপরে এখানে কি দেখছি? ম্যান আছে। তাহলে হিয়ার উই ক্যান সি এ কাইন্ড অফ সিমিলারিটি ইন প্রোনাউন্সিয়েশন। উচ্চারণের ক্ষেত্রে একটা সিমিলারিটি আমরা পাচ্ছি। তাহলে এটাতেও আমরা বি ধরব। ম্যান এগেন, ম্যান এগেন, উচ্চারণগত মিল আছে। তাহলে এটাকেও আমরা বি ধরলাম। এরপরে আমরা আসি পাওয়ার, বোয়ার, ডোয়ার, পাওয়ার। তাহলে এটাকেও আমরা কি ধরবো? এটাকেও আমরা এ ধরবো। বলো তো দেখি, একটু ঝটপট করে পড়াচ্ছি, তোমরা কি বুঝতে পেরেছো যে রাইম স্কিমের বিষয়টা বুঝতে পেরেছো? বলো দেখি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। শুধু একজন নয়, বাকিরা কি বুঝতে পেরেছো? তোমরা যদি চুপ করে থাকো তাহলে আমি ধরে নেব যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তী দাদা বুঝতে লাইনগুলো। পারছি দাদা। আচ্ছা। আচ্ছা, কেউ তাহলে যখন অবজেকশন দিচ্ছ না, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই আমরা বুঝছি। তাহলে জি পরেরটাতে দাদা, আমরা, আমি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আহ, আহ, কি বলে, প্রথম 8 লাইনের আমরা রাইম স্কিম বের করে ফেললাম, পরের গুলাও ঠিক এভাবেই চলে আসবে। এখন দেখো অ্যাপার্ট, অ্যাপার্ট। আমরা উপরের 8 লাইনে যাই তো দেখি, আওয়ার উচ্চারণ মিলে? মেলে না। ফেন মেলে না। বোয়ার মেলে না। ম্যান মেলে না। এগেন মেলে না। পাওয়ার মেলে না। অ্যাপার্ট, এই অ্যাপার্টের উচ্চারণ কারো সাথেই মিলছে না। তাহলে এটাকে আমাদেরকে এখন নতুন কোনো একটা অ্যালফাবেট ধরতে হবে। তাহলে বি পর্যন্ত যেহেতু আমরা চলে আসছি, নতুন যেহেতু একটা উচ্চারণ আসছে, তখন সেটাকে আমরা কি ধরবো? সি ধরবো। ওকে, তারপরেরটাতে আসি, সরি হ্যাঁ সি ধরলাম। এখন এটাতে আসলাম, কি লেখা আছে? সি। সি এর উচ্চারণ কারোর সাথে মিলছে এখানে? আওয়ার, ফেন, পেন, বোয়ার, ডোয়ার, ম্যান, এগেন, পাওয়ার, অ্যাপার্ট। কারোর সাথে মিলছে? মিলে না। তাহলে এটাকেও একটা নতুন কিছু একটা ধরতে হবে। তাহলে সি পর্যন্ত যেহেতু গেছি, পরেরটা আমরা কি ধরবো? ডি ধরবো। ঠিক আছে, সি। এখন পরের লাইনে আসি, কি আছে? ফ্রি। সি ফ্রি, সি ফ্রি। তাহলে একটা উচ্চারণগত আমরা মিল এখানে দেখতে পাচ্ছি, সি ফ্রি। তাহলে এটাও ডি, এইটাও ডি। তারপরে আসে আমরা ওয়ে, ওয়ে। আমরা যদি দেখি যে অন্যগুলোর সাথে এটার কোনো মিল নাই, কোনো উচ্চারণের সাথে মিল নাই, তাহলে এটাতেও আমরা ধরলাম ই, যেহেতু নতুন। তারপরে দেখো হার্ট, হার্ট কার সাথে মিলছে? অ্যাপার্ট, হার্ট, অ্যাপার্ট, হার্ট। এটাকে আমরা সি ধরবো। এবং লাস্ট ওয়ান দেখো, লে, ওয়ে, লে, ওয়ে, লে। তাহলে এটা হচ্ছে আমাদের ই। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তোমাদের গতকালকে ক্লাসে বলেছিলাম যে এগুলো একদম ইজি। জাস্ট একবার যদি আমার ক্লাসগুলা যদি একটু মাথায় নিয়ে বোঝার চেষ্টা করো, দেখবা যে এটার মতো সহজ কোনো কিছু হবে না। জাস্ট এই যে রাইম স্কিমের যে প্রশ্ন যদি আসে, রাইম স্কিমে তোমাদেরকে যে প্রেসক্রাইবড একটা নোট দিয়েছি, ওইটা প্রথমে লিখবা। তারপরে তুমি লিখবা যে হ্যাঁ এটা হচ্ছে, এটাতে রাইম স্কিম হচ্ছে এবিবিএ, এবিবিএ, সিডিডি, ইসিই। এটা হচ্ছে রাইম স্কিম। তারপর তোমাকে জাস্ট ডিসক্রাইব করে বলতে হবে, দ্য ফার্স্ট লাইন rhymes with the fourth line, the second line rhymes with the third line, ফার্স্ট। এইভাবে সুন্দর করে যদি একটা তুমি ডিসক্রাইব করতে পারো, দ্বিতীয় কবিতাতে আমরা এটা সুন্দর করে ডিসক্রাইব করছি, যদি ডিসক্রাইব করতে পারো তারা কিচ্ছু লাগবে না, একদম ফুল মার্ক পেয়ে যাবে।
তো আশা করছি এটা শিখতে আমাদের সাথে অনেকে ছিল যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হয়ে গেছে, তারপরেও এরা বুঝতে পারতো না কেন জানি। তো আশা করছি তোমাদেরকে যেভাবে বুঝালাম অন্যান্য যে কোনো কবিতার দুই একটা কবিতার আজকের পরে একটু চেষ্টা করে দেখবা যে তোমরা পারছো কিনা, দুই একটা একটু প্র্যাকটিস করবা, দেখবে একদম মাস্টার হয়ে যাবে এই অন্তত রাইম স্কিমের বিষয়। ওকে, তো এটা গেল। এখন আমরা আসি অথর্স পজিশন। অথর্স পজিশনে এই পর্যন্ত হচ্ছে আমাদের ওই নোট থেকে, এইটুকু আর পড়ালাম না। এরপর আসি দেখি যে এটার তাহলে তোমার পজিশন কি। দ্য রাইটার্স পজিশন ইজ সাবজেক্টিভ ওয়ান। এখানে তিনি নিজস্ব একটা কি বলে নিজস্ব ইচ্ছা, নিজস্ব উইশ, নিজস্ব ব্যক্তিত্ব থেকে তিনি এই কথাগুলো বলেছেন, তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ান। আমি একটু জলদি পড়ে যাব। William Wordsworth openly expresses his personal feeling and opinion about the condition of England. He is deeply saddened by the moral and spiritual decline of the nation. তার দেশের যে একটা ডেক্লাইনমেন্ট হয়েছে এটাতে তিনি স্যাডেস্ট হয়ে গেছেন। He believes that England has lost his old glory, virtue and inner happiness. According to the poet, the people have become selfish, materialistic and careless about higher human values. Though the images of a fen of stagnant water, he shows that the country has become stagnant, weak and morally corrupted. তাহলে এখানে তিনি তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো বলেছেন যে মানুষজন সেলফিশ হয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, কেয়ারলেস হয়ে গেছে। বর্তমানে ইংল্যান্ড একদম একটা স্ট্রেগনেন্ট ওয়াটারে পরিণত হয়েছে, একটা বদ্ধ জলাশয়ের পরিণত হয়েছে, যার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো তার একদম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন। দ্যাটস ওয়াই দিস পোয়েট ইজ ফ্রম সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ। অ্যাট দ্য সেম টাইম দ্য অথর্স, ও আচ্ছা ভালো কথা, তোমাদের মধ্যে কে কে গতকালের নোট মুখস্থ করেছো বলো দেখি। হোমওয়ার্ক তো দেখতে পাই নাই, জাস্ট একজন কি দুইজনের দেখলাম হোমওয়ার্কও তো দাও নাই। তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে আমি তোমাদেরকে যে পড়াচ্ছি এই সময়টাতেও একদম আমি মাটির উপর দাঁড়িয়ে আছি বলতেছি, এই সময়টাতেও আমার বুকের বাপাসে ব্যথা করতেছে। এই যে জোরে কথা বলছি, স্পিডিলি পড়াচ্ছি, আমার বর্তমানে বুকে ব্যথা করতেছে। তারপরে আমি তোমাদেরকে পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? ডিউ টু ওয়ান কাইন্ড অফ অব্লিগেশন, একটা দায়িত্ব থেকে আমি পড়াচ্ছি। তো কাজেই আমি এতটা কষ্ট করে পড়াচ্ছি, প্লিজ দয়া করে হলেও এই পড়ানোটার একটু দাম দাও। একটু পড়াশোনার চেষ্টা করো। যেটা পড়া দিচ্ছি তোমাদের হাতে এখন পর্যন্ত প্রায় 35-40 দিনের মতো সময় আছে। আমি যেহেতু তোমাদের রেসপন্সিবিলিটি নিয়েছি, পরীক্ষা আগে তোমাদের কোর্স আমি কমপ্লিট করে দেবো যেভাবেই হোক, এবং খুব ভালোভাবে আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো। জাস্ট 2-1 দিন মিস যায়, আমি কি করব, করার কিছুই নাই, 2-1 দিন মিস যাবে আমার, ইচ্ছাকৃত তো মিস দিই নাই। তারপরেও যেটুকু আমি পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি, একটু মাথায় নিয়ে পড়ো। যেটা হোমওয়ার্ক করতে বলছি পড়ো, যেটা পড়তে বলছি সেটা পড়ো, দেখো পরীক্ষায় খুব ভালো করবা তোমরা। জাস্ট আমার একটু কথাগুলো মেনে চলো। আচ্ছা, at the same time the author's position is strongly patriotic and hopeful. Although he criticizes England, his criticism comes from his deep love and concern of his country. তিনি তার প্যাট্রিয়টিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং তিনি যে হোপফুল এখান থেকে তিনি কথা বলেছেন। তিনি যে ক্রিটিসাইজ করেছেন ইংল্যান্ডকে, এটা কিন্তু তার দেশের জন্য একটা তীব্র ভালোবাসা থেকে তিনি কিন্তু এটা করেছেন। হি ওয়ান্টস ইংল্যান্ড টু রিগেইন ইটস lost greatness and moral strength. For this reason, he calls upon John Milton, whom he considers a symbol of purity, wisdom, freedom and virtue. তাহলে তিনি পার্সোনালি চান যে তার দেশটা আবার রিগেইন করুক তার পূর্ববর্তী যে গ্লোরিগুলা, সেজন্য তিনি চাচ্ছেন যে মিল্টন আবার ফিরে আসুক, তিনি আবার দেশটাকে আপহোল্ড করে তুলুক। Thus, the author's position reflect both strong criticism of society and hope for the positive change. এবং তিনি এটা ক্রিটিসাইজ করেছেন এবং তার মধ্যে কিন্তু আবার একটা আশাবাদও আছে। তার আশাবাদটা কি, যে না, আমার দেশটা আবার ঘুরে দাঁড়াবে। ঠিক আছে, এবং এখানে তার অ্যাটিটিউড কি, দ্য ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড ইজ বোথ ক্রিটিক্যাল অ্যান্ড হোপফুল। হ্যাঁ, তার মধ্যে একটা ক্রিটিক্যালনেস আছে এবং তিনি হোপফুলও যে হ্যাঁ ভালো একটা কিছু হতে পারে। অন ওয়ান হ্যান্ড হি স্ট্রংলি ক্রিটিসাইজেস দ্য মোরাল ডিকে অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য লস অফ ট্রেডিশনাল ভ্যালুজ
তিনি সমাজের যে একটা অবক্ষয়, এই অবক্ষয় নিয়ে তিনি কথা বলছেন। আবার অবক্ষয় এবং ট্রেডিশনাল ভ্যালুর যে একটা লস, এটা নিয়ে তিনি কথা বলছেন। হি বিলিভস দ্যাট রিলিজিয়ন, পলিটিক্স, লিটারেচার অ্যান্ড ফ্যামিলি লাইফ হ্যাভ অল বিকাম উইক অ্যান্ড করাপ্টেড। সব কিছু করাপ্টেড হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু দুর্বল হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড হি রিমেইনস হোপফুল ফর চেঞ্জ। আবার তিনি আবার কি বলছেন, যে হ্যাঁ, সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু দুর্বল হয়ে গেছে, সব কিছু করাপ্টেড হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি আশাবাদী যে না, এই দেশটা ঘুরে দাঁড়াতে পারে যদি আমরা জন মিল্টনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কাজ করতে পারি। ঠিক আছে। He calls upon John Milton, one of the England's greatest poets, because he sees Milton as a symbol of purity, wisdom, strength and freedom. ঠিক আছে। তো এটা গেল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি আছে, হোয়াট প্যাট্রিয়টিক জিল ইজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম। মানে দেশপ্রেমের কি অনুভব, দেশপ্রেমের যে একটা কি বলে, যে দেশপ্রেম, দেশপ্রেমের প্রতি যে একটা মানুষের ভালোবাসা, এটা আমরা কিভাবে দেখতে পাই এখানে। দ্য প্যাট্রিয়টিক জিল এক্সপ্রেসড ইন দ্য পোয়েম লন্ডন 1802 ইজ ডিপ লাভ, কনসার্ন অ্যান্ড ডিভোশন ফর ইংল্যান্ড। বা ইংল্যান্ডের প্রতি, লন্ডনের প্রতি যে একটা ভালোবাসা, ডিপ লাভ, তার প্রতি একটা কনসার্ন, একটা ডিভোশন তার প্রতি, এগুলো থেকে আমরা এই দেশপ্রেমের মর্মত্ববোধটা আমরা দেখতে পাই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ feels great sorrow because England has lost its moral strength, virtue, freedom, and inner happiness. He is saddened by the selfishness and corruption of society and feels that the country has moved away from its glorious past. এবং তিনি দুঃখ পেয়েছেন, তিনি দুঃখ পাচ্ছেন, কারণ ইংল্যান্ড আগের যে অবস্থাটা ছিল, বর্তমানে দ্য কন্ডিশন অফ ইংল্যান্ড হ্যাজ বিকাম ভেরি ওয়ার্সেন ওয়ান। তো এই জন্য তিনি দুঃখিত এবং তিনি চাচ্ছেন যে দেশটা আস্তে 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 তার যে গ্লোরিয়াস পাস থেকে যে সরে এসেছে, এটা তারা আবার যেন তারা রিগেইন করতে পারে। His patriotism is shown through his strong desire to restore England's lost greatness. He calls upon John Milton, believing that Milton's purity, wisdom, and noble character could inspire the nation once again. The poet dreams of an England where people value morality, freedom, and spiritual change. Thus, the poem expresses patriotic zeal, though the poet's love for his country and his sincere wish for its revival. তো এখানে তিনি ইংল্যান্ডের যে লস্ট যে পাস্ট, এই পাস্টটাকে তিনি আবার ফিরে আনতে চাচ্ছেন, যে আগে যে একটা গ্রেটনেস ছিল, এই গ্রেটনেসটাকে তিনি আবার রিভাইভ করতে চাচ্ছেন। তিনি রিভাইভ করতে চাচ্ছেন, তিনি চাচ্ছেন যে আবার মানুষ মোরালিটির দিকে ফিরে আসুক, আবার ফ্রিডম, একটা স্পিরিচুয়াল স্ট্রেংথের দিকে তারা ফিরে আসুক, এবং এভাবেই তিনি তার দেশপ্রেমের যে একটা মর্মত্ববোধ, এটা তিনি এক্সপ্রেস করার চেষ্টা করেছেন। ঠিক আছে। এরপরে আমরা আসি, হোয়াট কন্ডিশন অফ ইংল্যান্ড ডু ইউ ফাইন্ড ইন দিস পয়েন্ট। ইংল্যান্ডের বর্তমানে কি অবস্থা, যে অবস্থাটা তোমাদেরকে শুরুতে সামারিতে তোমাদেরকে বললাম। In this poem, London 1802, England is shown as being in a very poor moral and spiritual condition. একদম খারাপ অবস্থায়, মোরাল এবং স্পিরিচুয়াল দিক থেকে একদম তলানিতে পৌঁছায় গেছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ feels deep sadness about the condition of his country and expresses his concern through the poem. He believes that England has lost its former glory, ভার্চু অ্যান্ড ইনার হ্যাপিনেস। হ্যাঁ, ইংল্যান্ডের যে আগের যে অবস্থাটা ছিল, দ্য গ্লোরিয়াস পাস্ট, এটা আস্তে 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 নষ্ট হয়ে গেছে। দ্য পোয়েট কম্পেয়ার্স ইংল্যান্ড টু এ ফেন অফ স্টেগনেন্ট ওয়াটার, একটা বদ্ধ জলাশয়ের সাথে তিনি তুলনা করছেন, হুইচ মিনস দ্য কান্ট্রি হ্যাজ বিকাম লাইফলেস, ইমপিওর অ্যান্ড উইদাউট প্রোগ্রেস। এবং দেশটা কেমন হয়ে গেছে, যেন মনে হচ্ছে দেশটা লাইফলেস হয়ে গেছে, একটা ইমপিওরের যে একটা পবিত্রতা, এই পবিত্রতা নষ্ট হয়ে গেছে, ইমপিওর হয়ে গেছে, এবং এর কোনো প্রোগ্রেস নাই। This shows that England is no longer moving forward in moral and spiritual life. ইংল্যান্ড মোরালিটির দিক থেকে অথবা স্পিরিচুয়াল দিক থেকে কোনো উন্নতি করছে না, এই দেশটা আগাচ্ছে না।
People have become selfish and materialistic, caring only about their own interest and forgetting moral values and responsibility. মানুষজন সেলফিশ হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, শুধু বৈশ্বিক জিনিসপত্রের প্রতি তাদের আকর্ষণ, শুধুমাত্র তারা নিজের ইন্টারেস্টের প্রতি তারা আকর্ষিত, এবং তারা মোরাল ভ্যালু এবং রেসপন্সিবিলিটি তারা ভুলে যাচ্ছে। Wordsworth also says that important parts of society such as religion, politics, literature and family have lost their dignity and strength. যেটা তোমাদেরকে শুরুতেই বললাম যে ধর্মের মধ্যে ধর্ম কলুষিত হয়ে যাচ্ছে, পলিটিক্স কলুষিত হচ্ছে, লিটারেচার কলুষিত হচ্ছে, এবং ফ্যামিলির যে বন্ড, এই বন্ডটা আস্তে 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 কী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গুড ম্যানার্স, freedom and virtues are disappearing from society. Because of this, England is suffering from moral decay and spiritual weakness. তো এসবের কারণে মানুষের মধ্যে যে গুড ম্যানার্স, ফ্রিডম এবং ভার্চু, এই জিনিসগুলো সমাজ থেকে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং এই কারণে ইংল্যান্ড সাফারিং ফ্রম ডিকে অ্যান্ড স্পিরিচুয়াল উইকনেস। Thus, uh, thus, the poem presents England as a nation in crisis. The poet feels sorrow but also hopes that the country can improve and regain its lost greatness through moral and spiritual revival. এবং তিনি আশাবাদী যে এই দেশটা একদিন না একদিন ঘুরে দাঁড়াবে, আগের যেই গ্রেটনেস এটা সে ফিরে পাবে। ঠিক আছে, এরপর আমরা আসি যে টোন কী জিনিস। এই পর্যন্ত আমাদের নোট থেকে নেওয়া হয়েছে, গতকালের নোট, এবং তারপরে আমরা পড়ি। দেখো, দ্য টোন অফ দ্য পোয়েম লন্ডন 1802 ইজ মেইনলি সিরিয়াস। এটা টোন কী কী দেখো, সিরিয়াস, মেলানকোলিক মানে হচ্ছে স্যাডেন ওয়ান, মেলানকোলিক, ইমোশনাল, ক্রিটিক্যাল অ্যান্ড ডিপলি প্যাট্রিয়টিক। ওকে, সো দিস আর দ্য টোন used in this poem. William Wordsworth expresses his strong feeling about the condition of England. He feels sad and disappointed because England has lost its moral strength, virtue and inner happiness. তো এসবের কারণে তার মধ্যে একটা স্যাডনেস আছে তার মধ্যে। This sadness creates a melancholic tone throughout the poem, এবং এই স্যাডনেসের জন্য কিন্তু পুরো কবিতাটাই একটা গ্লুমি মুড বিরাজমান থাকবে। ঠিক আছে, the tone is serious because the poet is deeply concerned about the moral and spiritual decay of the society. তো এই কবিতার টোনটা কিন্তু ফানি নয়, এই কবিতার টোন হচ্ছে সিরিয়াস ওয়ান। It is also critical because he strongly criticizes the selfishness and materialism of people who have forgotten values like honesty, freedom and goodness. So it is also critical because he strongly criticizes মানুষের যে বর্তমান কন্ডিশন, এটাকে তিনি স্ট্রংলি ক্রিটিসাইজ করেছেন। ঠিক আছে, and at the same time the tone is emotional and patriotic. Wordsworth expresses personal pain and love for his country. He doesn't remain neutral. তিনি কিন্তু এখানে নিউট্রাল নয়, এখানে তার ইমোশন এবং তার প্যাট্রিয়টিজম আমরা দেখতে পাবো। এবং তিনি যে চুপচাপ আছেন তা নয়, তিনি এটার জন্য স্ট্রংলি তিনি কথা বলছেন। ইনস্টিড হি ইজ নট নিউট্রাল, ইনস্টিড হি স্পিক্স ফ্রম হিজ হার্ট, তার হার্ট থেকে তিনি কথা বলছেন। অলদো হি ক্রিটিসাইজেস সোসাইটি, হিজ ক্রিটিসিজম কামস ফ্রম লাভ অ্যান্ড হোপ ফর ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, তিনি ক্রিটিসাইজ করছেন, হ্যাঁ, যে এখানে কিন্তু আমাদের যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এ কিন্তু তোমার পাশের বাসার আন্টির মতো না যে এসে তোমার মায়ের সাথে কুটনামি করতেছে তোমার বিষয়, অথবা এরম কোনো কিছু। এখানে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে সে কুটনামি করতেছে। কেন কুটনামি করতেছে? কারণ তার ভিতরে একটা কষ্ট আছে, তিনি তার দেশের প্রতি যে একটা ভালোবাসা, এই ভালোবাসা থেকে তিনি কথা বলছেন। ঠিক আছে, তো তিনি ক্রিটিসিজম করছেন, তিনি ক্রিটিসাইজ করছেন আউট অফ লাভ অ্যান্ড হোপ ফর ইমপ্রুভমেন্ট। তিনি ভালোবাসা এবং দেশের যে একটা রিভাইভাল, এটার জন্য তিনি হোপফুল হয়ে তিনি ক্রিটিসিজম করছেন। হি বিলিভস England can regain its greatness if it returns to the moral and spiritual values. এটার আগের যে মোরাল ভ্যালু এবং যে স্পিরিচুয়াল ভ্যালুতে যদি ইংল্যান্ড ফিরে যেতে পারে, তাহলে কিন্তু এটা আগের যেই যে ভ্যালুগুলা, যে কন্ডিশন, এটা কিন্তু সে ফিরে পেতে পারবে। ওভারঅল দ্য টোন ইজ মিক্সচার অফ স্যাডনেস, ক্রিটিসিজম, ইমোশনাল কনসার্ন অ্যান্ড প্যাট্রিয়টিক হোপ ফর দ্য রিভাইভাল অফ দ্য কান্ট্রি। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। প্রশ্নটা কিন্তু সহজ আছে,
জাস্ট কয়েকবার একটু দেখে নিবা আমার ক্লাসটা। এবার এই লাইভ ক্লাসের পরে ভিডিও ক্লাসটা একবার দেখবা, তাহলে আর কোনো কিছুর দরকার নেই। বলো দেখি আমরা কি বুঝতে পারছি প্রশ্নগুলা? একটু স্পিডি ওয়েতে পড়ছি, তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতেছি। হুম, আচ্ছা, তাহলে এরপর আমরা আসি যে সামারি অফ দ্য পয়েন্ট। আচ্ছা, যেহেতু আমার হাতে সময় একদমই কম আছে, সামারিটা একদমই সহজ, এটা তোমরা দেখে নিবা, এটা আমি আর পড়াচ্ছি না। সামারি বলতে কবিতার শুরুতে তোমাদেরকে যে কথাগুলো বলেছি ওই কথাগুলাই আমরা সামারিতে আবার রিপিট করব। তোমরা একবার এই ক্লাসের ভিডিওটা যখন দেখবা পজ করে জাস্ট এটা একবার পড়ে নেবে, একদম সহজ ভাষায় লেখা আছে। যে কথাগুলো পূর্ববর্তী 3-4টা প্রশ্নে বললাম সেই জিনিসের এখানে রিপিটেশন আছে। আচ্ছা, এরপরে আমরা আসি পরবর্তী প্রশ্ন। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যানালাইজ দ্য জেনেরিক ফর্ম অফ দ্য পয়েম। এটার এখন আমাদেরকে জেনেটিক ফর্ম সম্বন্ধে কথা বলতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা নোট থেকে পেয়েছি, এখান থেকে শুরু হবে আমাদের প্রশ্ন। দ্য পোয়েম লন্ডন 1802 ইজ এ সনেট, শুরুতেই তোমাদেরকে বলেছি, হুইচ ইজ এ টাইপ অফ লিরিক পোয়েম রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। A sonnet usually has 14 lines with a mixed structure and expresses a single central idea or emotion. This poem follows the characteristics of a sonnet as it is short, focused, and highly expressive. So this is a kind of sonnet. This sonnet consists of 14 line। এখানে দিস পোয়েম ফলোজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ সনেট অ্যাজ ইট ইজ শর্ট। তো সনেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা শর্ট হবে, ফোকাসড হবে এবং এক্সপ্রেসিভ হবে। সো দিস পার্টিকুলার পোয়েম ইজ ফলোয়িং অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সনেট। ইন টার্মস অফ স্ট্রাকচার দ্য পোয়েম ইজ এ পেট্রাকান সনেট, শুরুতেই তোমাদেরকে বলেছি। ইট ইজ ডিভাইডেড ইন্টু 2 সেকশনস। দ্য ফার্স্ট কনসিস্ট অফ এ ফার্স্ট 8 লাইন্স, ইট ইজ কল্ড অক্টেভ। দ্য second section consists of last 6 lines। এখন ক্লাসে কি আসে? Octave. The second section consists of last 6 lines. It is called sestet. The octave states a problem and the sestet relieves the tension. এটা কিন্তু কি বলে সনেটের একটা বৈশিষ্ট্য। প্রথম 8 লাইনে কোনো একটা প্রবলেম সম্বন্ধে কথা বলবে এবং পরের 6 লাইনে সেই প্রবলেমগুলো সলভ অথবা একটা রিলিভিং একটা স্টেটমেন্ট সে দিবে, ঠিক আছে, এবং রিলিভস দ্য টেনশন। The rhyme scheme is আব্বা আব্বা সিডিডি ইসিই। সাধারণত এই কবিতাগুলা পেট্রাকান সনেটের প্রথম 8 লাইনের তোমার রাইম স্কিমটা সেম হয়, এই এ বিবি এ আব্বা আব্বা এইটুকু একদম সেম থাকে। পরবর্তীগুলার কিছুটা চেঞ্জ হয়। কিছু কবিতাতে তোমরা দেখবা যে এ বিবি এ সিডিই সিডি, কিন্তু এই কবিতার আবার, তখন তো দেখালামই, এই কবিতার আবার সিডিডি ইসিই, ঠিক আছে, গেল। এরপরে দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম ইজ পেট্রিয়টিক অ্যান্ড মোরাল। দ্য পোয়েট ডিসকাসেস দ্য ফলেন কন্ডিশন অফ ইংল্যান্ড অ্যান্ড এক্সপ্রেসেস হিজ ডিজায়ার ফর ইটস মোরাল রিভাইভাল। The poem also praises John Milton as an ideal figure of purity and greatness. আশা করছি আমরা বুঝতে পেরেছি এটা। As a lyric sonnet, it focuses on poet's personal and emotional, especially sadness, criticism. কিসের উপর এখানে ডিল করে, কিসের উপর ফোকাস করে? সাধারণ স্পেশালি তার স্যাডনেস, তার ক্রিটিসিজম এবং হোপের উপর ফোকাস করে এখানে। Therefore, the genetic form of the poem is a lyric sonnet. Lyric sonnet with a patriotic and reflective theme, combining personal feeling with the social concern. So this is the genetic form of the particular poem. এরপরে আমরা আসি 5 নম্বরে, সেটা হচ্ছে রাইট অ্যাবাউট দ্য থিম অফ দ্য পোয়েম। এই কবিতার থিম সম্বন্ধে আমরা এখন পড়ব।
তাহলে এইটুকু আমরা পেয়েছি নোট থেকে। এখন এখান থেকে আমরা শুরু করব। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম লন্ডন 1802 is the moral and spiritual decline of England and the need for its revival. তাহলে মেইন থিম কি, যে ইংল্যান্ডের যে একটা মোরাল এবং স্পিরিচুয়াল ডিক্লাইন হয়েছে এবং এটা থেকে কিভাবে রিভাইভ করতে পারবে, তারা রিভাইভাল কিভাবে হবে, এটা হচ্ছে মেইন থিম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ shows deep concern about the fallen condition of England. He believes that England has lost its past greatness, virtue and inner happiness. People have become selfish, materialistic and have forgotten moral values such as honesty, freedom and goodness. এগুলো তারা পাস্ট গ্লোরিগুলো ভুলে গিয়েছে, পাস্ট গ্রেটনেসগুলো ভুলে গিয়েছে এবং তারা যে মোরাল ভ্যালু, অনেস্টি, ফ্রিডম, গুডনেস এগুলো সব কিছু তারা ভুলে গিয়েছে, তারা সেলফিশ হয়ে গেছে, তারা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছে। Another important theme is patriotism. The poet loves his country deeply and this love makes him sad for its condition. এই যে তখন একটা প্রশ্ন পড়তে গিয়ে বললাম যে তিনি ক্রিটিসাইজ করছেন, তিনি ক্রিটিসাইজ করছেন, কিন্তু ক্রিটিসাইজ মজা নেওয়ার জন্য করছেন না, তিনি ক্রিটিসাইজ করছেন তার যে দেশের প্রতি যে প্রচণ্ড পরিমাণে একটা ভালোবাসা, আউট অফ লাভ, আউট অফ পিওর লাভ, তিনি এই ক্রিটিসাইজটা তিনি করছেন। ঠিক আছে। His criticism of society comes from his strong desire to see England become morally strong again. এবং তিনি কেন ক্রিটিসাইজ করছেন, তিনি সমাজকে ক্রিটিসাইজ করছেন কারণ তিনি তীব্রভাবে চান যে ইংল্যান্ডটা আজ থেকে পূর্ববর্তী সময়ে যেমন ছিল সেভাবেই দেখার জন্য তিনি ক্রিটিসাইজ করছেন। ঠিক আছে। হি ওয়ান্টস দ্য কান্ট্রি টু রিটার্ন টু ইটস নোবেল অ্যান্ড ভার্চুয়াস পাস্ট। পূর্বের অবস্থায় ফিরত পেতে চান তিনি তার দেশকে। The poem also presents the theme of idealism as the poet praises John Milton as a symbol of purity, wisdom and moral strength. হ্যাঁ, একটা আইডিয়ালিজম মানে একটা মোরালিজমের মধ্যে মোরালিজম হচ্ছে এই কবিতার একটা থিম। হি বিলিভস দ্যাট সাচ নোবেল কোয়ালিটিস ক্যান গাইড সোসাইটি টুয়ার্ড ইমপ্রুভমেন্ট। ওকে। Overall, the poem highlights the need for moral values, spiritual strength, and national revival to restore England lost glory. ওকে, তো এটা গেল আমাদের থিম। এরপরে আমাদের লাস্ট ওয়ান হচ্ছে ফিগার অফ স্পিচ। দেখো, পরীক্ষাতে ফিগার অফ স্পিচের প্রশ্ন আসবেই, এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এইটুকু আমরা নোট থেকে পেয়েছি, তারপর থেকে আমরা পড়ি। The poem London 1802 uses several important figure of speech. আচ্ছা, আমি 2 মিনিট সময় নেব। তোমাদের মধ্যে ছেলেদের মধ্যে কেউ একজন বলো দেখি যে ফিগার অফ স্পিচ কি জিনিস, খায় নাকি মাথায় দেয়? আমি গতকাল যেভাবে বুঝাইছিলাম ওইভাবে আমাকে একটু বুঝাও, অথবা ক্লাসকে একটু বুঝাও যে ফিগার অফ স্পিচ কি জিনিস। হ্যালো, এই হচ্ছে স্যার প্রশ্ন করলে কি তোমরা সবাই বোবা হয়ে যাও নাকি কানে কালা হয়ে যাও? হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মেয়েদের মধ্যে কেউ একজন বলো তাহলে দেখি। ভাইয়া স্পিচের অলংকার, যেটা মানে ব্যবহার করলে কোন একটা কবিতা আরো বেশি বিউটিফুল বা ইমোশনাল, পাওয়ারফুল বা ক্রিয়েটিভ হয়ে যায়, মানে মাধুর্যটা আরো বেশি সুন্দর হয়ে যায়। ঠিক আছে। আর ছেলেদের কি হয়েছে? ছেলের কি মরে গেছে সবগুলা? অনেকগুলাই তো ছেলে আছে দেখি। সবগুলাকে পিটাতে হবে, খালি যদি শরীর ভালো থাকতো আর তোমাদেরকে যদি কাছে পাইতাম রে, পিঠের আমরা লাল করে দিতাম। তাহলে ফিগার অফ স্পিচ কি জিনিস? গতদিন ক্লাসে বলছিলাম যে একটা মেয়েকে যখন সাজানো হয়, সে যখন অর্নামেন্ট পরে অথবা মেকআপ করে, চোখে কাজল দেয়, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেয়, কি হয়? মেয়েটাকে দেখতে সুন্দর লাগে না? অবশ্যই লাগে। অথবা সে যদি সুন্দর একটা
মাথায় একটা টিকলি দিল, সুন্দর একটা যাই হোক যেগুলো বলো আর কি তোমরা, ওগুলো তোমরা পড়ছো, তাহলে কি হবে, মেয়েটা কি সুন্দর লাগবে না দেখতে? ঠিক সেরকমই ফিগার অফ স্পিচ, দিস আর কল দ্য অর্নামেন্টাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। অর্নামেন্টাল ইউজ একটা সুন্দর একটা লিটারেচারের একটা পার্ট আছে, সেটাকে এই ফিগার অফ স্পিচ যখন আমরা ইউজ করব, ঠিক একটা মেয়েকে যখন গয়না পরালে যেরকম সুন্দর লাগবে, একটা কবিতার মধ্যে যখন তুমি ফিগার অফ স্পিচ ইউজ করবো, সেই কবিতাটাকে আরও সুন্দর, আরও ইম্পর্টেন্ট, আরও ইমোশনাল এরকম মনে হবে, ঠিক আছে? সো দিস আর কল্ড ইউজ অফ ফিগার অফ স্পিচ, দিস ইজ ফিগার অফ স্পিচ। তাহলে এর মধ্যে কি কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? দ্য পোয়েম লন্ডন 1802 uses several important figure of speech to make the meaning more powerful and expressive. William Wordsworth uses this device to show the moral and spiritual condition of England and to praise John Milton, ঠিক আছে? তাহলে এখানে তিনি কি কি ফিগার স্পিচ তিনি ইউজ করেছেন? প্রথমত তিনি ইউজ করেছেন অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি জিনিস? যখন কোনো একটা লাইনের মধ্যে কোনো একজন মানুষকে সরাসরি অ্যাড্রেস করা হয়, কথা ভালো করে বোঝো, কোনো একটা লাইনের মধ্যে যখন একজন মানুষকে, হ্যাঁ, যখন সরাসরি অ্যাড্রেস করা হয়, তার কথা যখন উল্লেখ করা হয়, নাম ধরে উল্লেখ করা হয়, তখন সেই ফিগার অফ স্পিচকে বলা হয় হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি। তো এটাই হচ্ছে ওয়ান ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ ইজ অ্যাপোস্ট্রফি, হোয়ার দ্য পোয়েট ডিরেক্টলি অ্যাড্রেসেস মিল্টন। মিল্টনকে ডিরেক্টলি তিনি অ্যাড্রেস করছেন, হু ইজ নো লঙ্গার অ্যালাইভ। দ্য লাইন মিল্টন ইউ শুডস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। হ্যাঁ, এখানে তিনি মিল্টনকে ডিরেক্টলি তিনি অ্যাড্রেস করছেন, তার কথা ডিরেক্টলি তিনি বলছেন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি। ইট শোজ দ্য পোয়েট স্ট্রং ইমোশন অ্যান্ড অ্যাডমিরেশন। ওকে, আশা করছি অ্যাপোস্ট্রফি কি জিনিস আমরা বুঝতে পারছি। এরপর আমরা আসি পরবর্তীতে কি ব্যবহার করা হয়েছে। অ্যানাদার ইম্পর্টেন্ট ডিভাইস ইজ মেটাফোর। তিনি মেটাফোর, ফার ফেস্ট যখন কোনো একটা কম্পেয়ার যখন করা হবে, তখন তাকে বলা হবে মেটাফোর। ইংল্যান্ড ইজ কম্পেয়ার টু এ ফেন অফ স্ট্রেগনেন্ট ওয়াটার। ইংল্যান্ডকে, একটা দেশকে তুমি কখনো চিন্তাই করতে পারবে না এই এই ধরনের কম্পেয়ার, হ্যাঁ, যে ইংল্যান্ডকে একটা বদ্ধ নালার সাথে তুলনা করা হচ্ছে, হ্যাঁ। সো দিস ইজ মেটাফোর, হুইচ মিনস দ্য কান্ট্রি ইজ লাইফলেস, পলিউটেড অ্যান্ড মোরালি উইক। দিস হেল্পস টু শো দ্য সিরিয়াসনেস কন্ডিশন অফ সোসাইটি। আচ্ছা দেখো, যদি এরকম বলা হতো যে দ্য কন্ডিশন অফ ইংল্যান্ড ইজ ভেরি ওর্স, তাহলে ইংল্যান্ডের তো অবস্থা খুবই খারাপ। ওর্স মানে কি? খুবই খারাপ অবস্থা। তো ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ এটা না বলে তিনি বলছেন কি, যে ইংল্যান্ড বর্তমানে একটা বদ্ধ একটা নালার মতো, বদ্ধ একটা জলাশয়ের মতো, বদ্ধ এবং পচা একটা জলাশয়ের মতো হয়ে গেছে। তাহলে কোনটা তোমার কাছে শুনতে বেশি ইন্টিমিডেটিং লাগছে, যে খুবই খারাপ অবস্থা নাকি একদম পচা নালা হয়ে গেছে? অবশ্যই একটা পচা স্টেগনেন্ট ওয়াটার। এইটাকে যে হয়। আচ্ছা, তো দিস ইজ মেটাফোর। দ্য পোয়েট অলসো ইউজ এ সিমিলি, এখানে তিনি সিমিলির ব্যবহার করেছেন। মিল্টন সোল ইজ কম্পেয়ার টু এ স্টার। মিল্টনের যে আত্মা, এটাকে তিনি স্টারের সাথে তুলনা করেছেন। এটা তাও একটা একসেপ্টেবল একটা কম্প্যারিজন। সিমিলি, এক মিনিট। আচ্ছা, his voice is compared to the sea. This comparison highlights Milton's greatness, purity and power. তো এখানে কি কি ব্যবহার করা হয়েছে তাহলে? প্রথমত অ্যাপিস্ট্রফি ব্যবহার করা হয়েছে, অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, তারপর তিনি এখানে মেটাফোরের ব্যবহার করেছেন, তারপরে তিনি এখানে সিমিলির ব্যবহার করেছেন, হ্যাঁ। এরপরে তিনি কি ব্যবহার করেছেন? এরপরে তিনি পার্সনিফিকেশনের ব্যবহার করেছেন। এখানে পার্সনিফিকেশন কি জিনিস? যখন কোনো অবজেক্টকে হিউম্যান কি বলে, হিউম্যান কোয়ালিটি দিয়ে তুলনা করা হবে, ঠিক আছে?
তো পার্সনিফিকেশন ইজ ইউজড হোয়েন ইংল্যান্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ হিউম্যান, হ্যাভিং হিউম্যান লাইক কোয়ালিটিস সাচ অ্যাজ উইকনেস অ্যান্ড মোরাল ফেলিওর। হ্যাঁ, যখন এখানে ইংল্যান্ডের কীভাবে বলা হচ্ছে ইংল্যান্ডকে, যে ইংল্যান্ড বর্তমানে উইক হয়ে গেছে, ইংল্যান্ড বর্তমানে মোরাল ফেলিওর ঘটেছে, এটা কার হবে? একজন মানুষের হবে। তো এখানে তিনি ইংল্যান্ডকে এসব হিউম্যান কোয়ালিটির দিয়ে তিনি কম্পেয়ার করার চেষ্টা করেছেন। সো দিস ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ পার্সনিফিকেশন। সো দিস আর দ্য ফিগার অফ স্পিচেস ইউজড ইন দিস পয়েম। জাস্ট এগুলা দুই একবার দেখে নিবা, তাহলেই যথেষ্ট। তো এটা গেল আমাদের। আচ্ছা, যেহেতু আমাদের হাতে এখনো একটু সময় আছে, তোমাদের সামারি যেটা পড়ালাম না, সামারিটাও আমরা একবার পড়ে নিই। সামনের দিন তোমাদের ছুটির দিন, বুধবার তোমাদের সাপ্তাহিক ছুটি, কিন্তু বুধবারেও তোমাদের ক্লাস নেব কালকে, এবং সেম সময়ে ক্লাস নেব। আগামীকাল 9:20 আমাদের ক্লাস হবে। আচ্ছা, তো রাইট এ সামারি অফ দ্য পয়েম, এবং মনে রাখবা সামারি কিন্তু ছোট হবে, সামারি কিন্তু বড় হবে না অতটা। দ্য পোয়েম London 1802 is a patriotic and critical sonnet written by William Wordsworth. In this poem, the poet expresses his deep concern about the fallen condition of England. তাহলে এখানে তিনি তার ইংল্যান্ডের যে বর্তমানে অবক্ষয়, এই অবক্ষয় সম্বন্ধে তার যে ডিপ কনসার্ন, তার যে স্যাডনেস, তিনি এটার প্রকাশ তিনি করেছেন। He calls upon the great poet John Milton, saying that Milton should be living in this time because England badly needs its noble qualities. And William Wordsworth says that, as according to William Wordsworth, you can say that Milton was an ideal person. সব দিক থেকে তিনি একজন আইডিয়াল ছিলেন, এবং দ্যাটস ওয়াই তিনি বলছেন যে বর্তমানে মিল্টনের যে কোয়ালিটিগুলা, এই কোয়ালিটিগুলা বর্তমানে মানুষের থাকা খুব প্রয়োজন ছিল। এই কারণে তিনি বারবার বলছেন যে তোমার এখন আসা উচিত ছিল। Wordsworth describes England as morally and spiritually weak. He says that people have become selfish and have lost virtue, freedom and inner হ্যাপিনেস। এই জিনিসগুলা বর্তমানে মানুষ হারায় ফেলেছে। সোসাইটি হ্যাজ লস্ট ইটস ওল্ড গ্রেটনেস অ্যান্ড অল ইম্পর্টেন্ট এরিয়াস অফ লাইফ সাচ অ্যাজ রিলিজন, পলিটিক্স, লিটারেচার অ্যান্ড ফ্যামিলি লাইফ আর নো লঙ্গার স্ট্রং। গ্রেটনেসগুলো হারায় ফেলেছে, আগেকার যে গ্রেটনেসগুলো এগুলো হারায় ফেলেছে, এবং রিলিজিয়ন, পলিটিক্স, লিটারেচার, ফ্যামিলির যে একটা বন্ড ছিল, যে একটা স্বচ্ছতা ছিল সব কিছুর, এই স্বচ্ছতাগুলা, এই বন্ডগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দ্য পয়েট ইউজেস দ্য ইমেজ অফ এ ফেন অফ স্ট্রেগনেন্ট ওয়াটার টু শো দ্য লাইফলেস অ্যান্ড করাপ্টেড কন্ডিশন অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, এই স্ট্রেগনেন্ট ওয়াটারের যে একটা ইমেজারি, এটা দিয়ে তিনি তখনকার সময়ের যে করাপশন, এটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। দ্য পয়েট প্রেইজেস মিল্টন ফর হিজ পিওরিটি, ওয়াইজডম অ্যান্ড দ্য নোবেল ক্যারেক্টার। He believes that Milton's qualities could guide England towards moral improvement and restore its glory. ঠিক আছে, তাহলে মিল্টনের যেই তোমার আদর্শ, এটা যদি ফলো করা যায়, তাহলে কিন্তু এটার তার যে গ্লোরিগুলো আছে, গ্লোরিটাকে কিন্তু রিস্টোর করতে পারবে। দো দিস কম্প্যারিজন, Wordsworth shows his desire for a better and more virtuous society. আশা করি বুঝতে পেরেছ। ইন শর্ট, দ্য পোয়েম এক্সপ্রেসেস সরো ওভার ইংল্যান্ডস মোরাল ডিক্লাইন and hopes for its revival through the example of great and noble personalities like Milton. ওকে, তো একটা কবিতার সম্পূর্ণ কিছু রিডিং স্কিলের জন্য যা কিছু প্রয়োজন ছিল এটা আমরা পড়ে ফেললাম, এবং সামনের দিন আমরা পড়ব আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কবিতা, সেটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, সামনের দিন 9:20। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সামনের দিন এই কবিতার সব কিছু তোমাদের পড়া এবং হোমওয়ার্ক থাকবে, আশা করছি। ভাইয়া, পরীক্ষায় কি স্ক্যান বেশি আসে না? পরীক্ষায় স্ক্যান আসে, কিন্তু এই কবিতার জন্য এই স্ক্যানটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, যেই কবিতাগুলোর জন্য স্ক্যান গুরুত্বপূর্ণ, স্ক্যান পড়ানোর আগে স্ক্যানের উপর একটা সেপারেট আমি একটা ক্লাসই নেব। হ্যাঁ,
ক্লাস নিয়ে আমি বুঝাই দিব যে যেভাবে আমরা পড়লাম যে এই যে রাইম স্কিম যেভাবে আমরা বের করা শিখলাম, ঠিক সেভাবে তোমাদেরকে স্ক্যান করাটাও শিখাই দেবো। ওকে, তো সামনের দিনের জন্য এই সবগুলো তোমাদের পড়া থাকবে। সামনের দিন ক্লাসের আগে এগুলো সবগুলো শেষ করবা এবং হোমওয়ার্ক দিয়ে দিবা গ্রুপে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। তোমাদের সাথে আবার সামনের দিন দেখা হবে। থ্যাংক ইউ।